মাঝে মাঝে মনে হয় প্রচুর কষ্ট হয়েছে। একটু আগে বললাম যে আব্বু মাঝে মাঝে আমার সামনে বলে যে ছেলে হলে ভালো হইতো, আমার তখন খুব কষ্ট লাগে। আমি একটা ঘরের একটা কোণে কাঁদি প্রচুর যে কেন আমাকে তুমি জন্ম দিলা। তাইলে আল্লাহকে মাঝে মাঝে বলি, নামাজ করতে বসার পর আল্লাহকে বলি যে তুমি কেন আমাকে জন্ম দিলা, যদি কেন পাঠাইলে এই দুনিয়া, যদি না পাঠাই তাহলে আমার এত কষ্ট সহ্য করতে হইতো না। গর্ভে থাকাকালীন বলছিল মেয়ে হলে পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। আচ্ছা, মেয়ে হলে পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর এলাকায়। দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে বসে আছে অসহায় এক ফ্যামিলি। আমরা সেই অসহায় ফ্যামিলির বাস্তব জীবনের গল্প জানার জন্যই চলে এসেছি। তো চলুন আমরা কথা বলে জেনে নেই যে তাদের জীবনে কি ট্র্যাজেডি এবং বাস্তব গল্পটা কি জানার চেষ্টা করতে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আছি, আল্লাহ রাখলো কোন মতো আছি। কি নাম আপনার? আমার নাম ছোট নাম ইতি, বড় নাম এসএম আল্লাহ রাখা। আচ্ছা, এই যে আমরা আসছি, আপনার খবর পেয়ে আসলে আসছি, তো কি জন্য আমাদেরকে ডাকছেন আর আপনার জীবনে কি এমন ট্র্যাজেডি যে ক্যামেরার সামনে আসতে হলো, আসলে একটু বলবেন? আমার জীবনের ট্র্যাজেডি, আমি অসুস্থ, খুবই অসুস্থ, প্রায় 3-4 বছর যাবত অসুস্থ। টাকার জন্য আমার চিকিৎসা হচ্ছে না। বর্তমানে মানে আমার হাজবেন্ড মানুষের কাছে বলে ফেলে আমার ক্যান্সার হয়েছে, আমি মারা যাব, কিন্তু সে কোনো চিকিৎসা করে না, করতে পারবে না। এখন আমার বাচ্চা একটা মেয়ে আমার, সে মেয়েটা এখন আমাকে বলে যে আম্মু তুমি মারা যেদিন যাবা সেদিন আমি মারা যাব। কিন্তু আমার বাচ্চাটা খুব ট্যালেন্ট, সব দিকে সে নাচ গান আবৃত্তি অমুক সবগুলোতে পারদর্শী, প্রথম পুরস্কার আছে তার। কিন্তু তার বাবা এগুলা সে করাবে না, সেগুলো সাপোর্ট করে না, আরো আজে বাজে মন্তব্য করে, নর্তকী ডাকে ইত্যাদি বলে। আর তার বাড়িতে তার প্রচুর সম্পত্তি, তার মালিক, সে মেয়ে দেখেছে তার সম্পদ খাওয়াবে না তাকে, 22 রাস্তা 22 সম্পদ খাবে। মেয়ে সে পছন্দ করে না। ইভেন কি 21 দিনের বাচ্চাকে সে বকা দিত এইভাবে, শহরের বাচ্চা 21 দিনের বাচ্চাকে এ নিয়ে কেন সেই বকাটা কেন দিত? মেয়ে হয়েছে কেন, মেয়ে পছন্দ না। ইভেন এখন আমার মেয়ে বড় হয়েছে, প্রায় 12+, সে তার মেয়ের সামনেই বলে, মেয়ের সামনে সে আফসোস করে বলে যে আমার একটা ছেলে হলো না। আমার মেয়েটাকে সে মানে অবহেলা অবজ্ঞা। এখন আমার মেয়ে মানে তার বাবার জন্য এত পাগল ছিল, গেটে ঢুকতো তখনই বলে ফেলতো আম্মু আব্বা আসছে। আর এখন আমার মেয়ে 2 মাস যাবো তার বাবার নামও শুনতে পারে না, বলে আমি মারা যাবো, তোমাকে নিয়ে বিষ খাবো, তবু আমি আর আব্বুর জিনিস খাবো না, আব্বুরটা নিবো না, আমার লাগবে না, আমার বাবার দরকার নাই, এগুলা বলে আমার মেয়ে। এখন কি বলবো? কিন্তু আমরা তো যতটুকু জানি যে আপনার অনেকটা রিলেশন করে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, অনেক একাধারে চিঠিগুলো আছে, যদি আপনারা দেখতে চান আমি চিঠিগুলো দেখাবো আপনাদের। সেই চিঠিতে সে পাগল, মানে আমাকে খুঁজে বের করে, মানে দিওয়ানা সে, মানে আমি তার সাথে দেখা না, সে অভিশাপ দিত মানুষের কাছে। কিন্তু যখন আপনি প্রেম করে বিয়ে করলেন, এটা তো ওকে ফ্যামিলি কি মতামত ছিল? ওর তো গার্ডিয়ান শুধু মা ছিল, ওর ভাই ছিল। তো ওর বিয়েটা করাইছে ওর চাচাতো ভাই, রাজুকে চাকরি করে, তার চাচাতো ভাই বিয়ে করাইছে। বিয়ের সময় ওরা বলতো যে আমরা যদি আয়ুবকে বিয়ে করে আমরা হজর সোয়াব পাবো, কারণ ওর আয়ুব এভাবে বিয়ে ছাড়া মরবে, ওর ভাই কোনোদিন ওকে বিয়ে করাবে না, কারণ ওর ভাই হচ্ছে সম্পদের পাগল, সম্পদের লুবি। মেজো ভাইটাকে মেরে ফেলছে ওরা। তো এখন মানে আয়ুবকে ওরা কখনো বিয়ে করাবে না, আমরা যদি আয়ুবকে বিয়ে করে আমরা হজর সোয়াব পাবো, এই কথা বলতো। এখন যদি ওদের কাছে যাই, ওরা বলে ওরা 2টা ভাইয়ের সাথে কথা কইতে আমাদের লজ্জা করে। আচ্ছা, আমরা ওরা পড়াশোনা, তারপরে বিয়ে হলো, বিয়ের সময় তো মোটামুটি ভালোই সুখে ছিলেন আপনারা? না, বিয়ে সুখে বলতে সুখে নাই, মানে আগের দিন ওখানে রাজুকের কোয়ার্টারে বিয়ে হইলো, তারপরের দিন আমরা শ্বশুরবাড়িতে চলে গেলাম। শ্বশুরবাড়িতে 5 দিন ছিলাম, মানে ওই 5 দিন আমি বুঝতে পারছিলাম যে ওরা বিয়েটা, এর আগে একটা কথা আছে, 2003-এ বিয়ে ঠিক হয়েছিল, ঠিক হইলো। তারপরে ওরা ফোন করছে, আমার চাচাতো বাসুরে ফোন করছে ওর বড় ভাইকে, যে ভাই আমি তো শত হইলো চাচাতো ভাই, তুমি আসো, তুমি হইলো আপন ভাই, তুমি হইলো প্রধান গার্ডিয়ান, তুমি আসো। একটা মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটা একদম সিম্পল, মানে আয়ুবের সাথে খুব মানানসই হবে, মেয়েটা আমাদের পছন্দ হয়েছে, তুমি আসো।
ও আসলো, আয়সা বললো আইব চল চা খাই আসি। তো ওরা নাকি বলছে ভাই চা তো ঘরে আছে, নিচে যাবা কেন চা খাইতে, 5 তলাতে নিচে নামবা না, দোকানের চা ভালো, এইসব কইয়া নিচে নামছে। এই যে নামলো আর আসে নাই। আর ওদিক দিয়ে আমাকে ফোন করছে, গাড়িতে উঠতে বলছে আমার গার্ডিয়ান নিয়ে। আমি বাড়িতে ছিলাম, আমি গার্ডিয়ানের বাড়িতে গাড়িতে উঠছি, এতে বাসে ওঠার আগেও তাকে ফোন দেওয়া হয়েছে আমরা কি আসবো, বা ওই ভাবিরা বলতেছে হ্যাঁ আসেন ভাবি। ও ফোন করে সরাসরি ফোন করছে, ফোন করে বলতেছে আসো, মাকে নিয়ে গাড়িতে উঠো, ভাইকে নিয়ে গাড়িতে উঠো, আমি আসতেছি, আমরা মিট করবো একসাথে উত্তরা। আমরা আসছি, আইসে দিকে তারা কান্নাকাটি করে, কি ব্যাপার, ভাবি এরকম এরকম, আয়ুব ভাই তো আবুল ভাই আসছে, আমরা ফোন করে আনাইছি, তাকে গাড়ি পাঠাইছি, কলেজ গেট থেকে আসছে, এখন বললো চা খাইতে যাই চল, এই ভাইয়ের সাথে চা খাইতে গিয়ে এখন আর আসে না, এখন তো বেলা গড়ায় গেল প্রায়, আর আসে না। আমি তখন ওরা কান্না করতেছে, তখন আমি বলছি আপনারা কান্না করেন কেন, মানে কান্না করবো তো আমি তো বিয়ে করতে চাই নাই, এই জন্য আমার মানে আমি বললে ভালো হয়েছে, আমি বিয়ে করতে চাই নাই, কারণ আমি আমার ভাই বোনের লেখাপড়ার খরচ দেই, যাই করি ভাই বোনদের জন্য লাগে, বিয়ে করলেই তো আমি এই জন্য বিয়ে করতে চাই না, এই জন্য সে বাড়ি থেকে আমার আব্বা এসে বাধ্য করছে। ঠিক আছে, যেটা হলো যে বিয়ে করলেন, তারপরে সংসারের মূল অশান্তিটা কবে থেকে শুরু হলো? মূল অশান্তিটা ওর ভাই একটা চিঠি লেখলো, ও 5 দিন থেকে যখন চলে আসলাম বুঝলাম তো ওরা কিরকম, ওরা ওর আমার যে সে আমাকে মানে হুমকি দিছিল, বললে যে কোনোদিন আলাদা হতে পারবি না, আলাদা যদি হতে চাস তাহলে যে কি হবে আমি নিজেও জানি না, হ্যাঁ নিজেও জানি না, একটা তো গেছে গেছে এটাও যাবে, ওদের ভাষায় কাই হবে জানি না, মানে ওদের সাথে থাকতে হবে, ওদের মানে আলাদা হওয়া যাবে না, আলাদা ওদেরটা মানে খাওয়া যাবে না, এই তারপরে এগুলো তো আমি ভিতরে, আমার হাজবেন্ড এগুলো বিশ্বাস করে না ওদের কথা, তো আমি চলে আসছি, আসার পরে ওর ভাই একটা চিঠি লেখছে। ওই সময়টা তো আপনার হাজবেন্ড ভালো ছিল নাকি? ওই বিয়ের আগ পর্যন্ত ভালো ছিল, বিয়ের পরে ওই যে 5 দিন বাড়িতে ছিলাম, ওই 5 দিন তো বুঝি নাই ওর ব্যবহার, ওই ঢাকা আসলে পরে ওর ভাইয়ের যে চিঠিটা, এই চিঠিটা আমি পাইছি, চিঠিতে লেখা ছিল তুমি ভুল করছো, ভুল সংশোধন করো, আর মানে কিভাবে করবা সেইগুলা, মানে সে মানে চিঠিতে লেখা ছিল, কিন্তু চিঠিটা 4 পৃষ্ঠার চিঠি, আমি চিঠিটা সবটা পড়তে পারি নাই, খালি পিছনে লেখা ছিল চিঠিটা পুড়ে ফেলবা নাতে ছেড়ে ফেলবা, তোমার বড় ভাই আবুল হোসেন। তা আমার কত হলে চিঠিতে এমন কি ছিল, মানে ভাইয়ের কাছে চিঠি লেখছে, আমার ছোট বোনেরা ভাইয়েরা আমার কাছে চিঠি লেখছে, আজও সেই চিঠি আমার কাছে আছে দেখার মতো, কিন্তু ওই চিঠিতে এমন কি ছিল, চিঠিটা পুড়ে ফেলবা না ছিঁড়ে ফেলবা, সেই চিঠিটা আমার হাতে নিয়ে চাপা এসে গিলে ফেলছে। আর একটা কাগজে পাইছিলাম, আমি তাকে অনেক ঘুরাইছি, তাকে পাত্তা দেয়নি, এই জন্য জিদ এসে আমাকে বিয়ে করছে, সেটাও চাপায় গিলে ফেলছে, আমি রাখতে পারি নাই প্রমাণ। এই তো শুরু হইলো, ওই বিয়ের আগ পর্যন্ত যতদিন সে আমার পিছনে ঘুরছে ততদিনই সে মূল্যায়ন করছে আমাকে, কিন্তু বিয়ের পরে এই 5 দিন পর থেকে শুরু হয়েছে অত্যাচার, ইভেন কি বিয়ের আমাকে এত পাগল হয়ে সে বিয়ে করছে, প্রথম ঈদ রমজানের ঈদ, 3 মাসের ঈদ, আমি 3 মাস পরে ঈদ ছিল, আমি তাকে সালাম করতেছি, আমাকে 1 টাকা সালামি দিছিল, আর বলছিল আমার কাছে নাই, দিতে পারবো না। আমি ওই 1 টাকা নিয়ে খুশি, কারণ কিসমতে সুখ থাকলে তো আর এরকমটা হয় না। তারপরে রাতের বেলা দেখি তার লেদারে 2500 টাকা, তখন আমি তাকে বললাম তুমি না বললাম তোমার কাছে টাকা নাই, হ্যাঁ টাকা থাকলে দিতে হবে, নাকি খরচ করতে হবে, না আমার বাচ্চাদের পাঠাতে হবে, এই এত বছর পর্যন্ত শুধু এই বাচ্চাদের রিসিপ্ট গুলো আমার কাছে আছে, বাচ্চাদেরই পাঠিয়ে গেছে। এমনকি বাড়িতে কবিরাজ, আমি অসুস্থ, তো কবিরাজ ওষুধ দিবে বলছিল, 100 টাকা লাগে, সে তখন তাদের বাড়িতে 3 গোলা ধান, সেখান থেকে আমাকে 100 টাকা ওষুধের টাকা দেয়নি, বলছে ঢাকা গিয়ে টাকা ধরিয়ে এসো তাহলে ওষুধ দিব। আমার বাসরে শ্বশুর শাশুড়ি কি এরকমই ছিল? শ্বশুর মারা গেছিল ছোটবেলায়, শাশুড়ি ছিল, কিন্তু শাশুড়িকে ওরা মানতো না, শাশুড়িকে টর্চার করতো। আচ্ছা, তারপরে যে ধরেন বিয়ের এইভাবে কতদিন হলো সংসার করতেছেন? আমার বিয়ে হয় 2004, 2004, তার মানে 16 বছর। 16 বছর, বিয়ে 3 বছর পরে আমার বাচ্চা হয়। এই বাচ্চা হওয়ার পর থেকে মানে আগে যাও কোন ভাত জুড়ছে, বাচ্চা হওয়ার পর আমার খাবার জুটে নাই। আচ্ছা, আগে মোটামুটি যাই হোক যে জ্বালা যন্ত্রণা অনেক কিছু হয়েছে, তারপরেও সংসার চলে গেছে। হ্যাঁ চলে গেছে, কেন চলতো না বোধ হয়। আমি চাকরিও করছি, আমি কলেরা হাসপাতালে চাকরি করে, পারভেজ শাহিদি স্যারের আন্ডারে আমি ছিলাম, ডক্টর পারভেজ শাহিদি স্যারের আন্ডারে ছিলাম। সেখান থেকে তারপরে কলেরা হাসপাতালের একটা এপাই, আমি সেই কলেরা হাসপাতালে ঢুকি ডক্টর কে জামান স্যারের আন্ডারে রোটা ভাইরাসে, সেখানে আমি চাকরি করি। ওই চাকরি করার সময় সে কিন্তু মানে মারধর করতো, টর্চার করতো খুব। আচ্ছা, তারপরে মূল এটা হলো যে মেয়ে বাচ্চা হওয়ার পর, তারপরে এই যে যখন ও যখন পেটে আসলো 7 মাসের, তখন আমার পাটা খুলে গেল, চাকরি ছেড়ে দিলাম। ওই কলেরা হাসপাতাল আমার চিকিৎসার বহন করছে, অনেক খরচ বহন করছে।
তারপরে ওই বাচ্চা হইলো বলে প্রথমেই আমার আম্মাকে বলতেছে ওটির সামনে দাঁড়িয়ে, আমার মেয়ে হয়েছে, এই মেয়ে ভালো না। আমার শাশুড়ি বলতেছে ভাইও তোর কপালে অনেক দুঃখ, তাইতে তোর মেয়ে হয়েছে। ওই না, মেয়ে যখন বাচ্চা প্রথম আপনার গর্ভে আসলো হ্যাঁ, তখন কি যেন বলেছিল আপনাকে আপনার স্বামী? হ্যাঁ, এই গর্ভে থাকাকালীন বলছিল মেয়ে হলে পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। আচ্ছা, মেয়ে হলে পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। তখন মেয়ের বয়স যখন 2 বছর 2.5 বছর, তখন গেলাম ডাক্তারের কাছে মানে ছেলে নেওয়ার জন্য। তখন সে মানে ফাইলটা এখন আছে, আমি ফাইলটা আপনাদের দেখাচ্ছি, ডক্টর ফাহমা দেওয়ানের ফাইল। এই যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর এলাকায়। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বসে আছে অসহায় এক ফ্যামিলি। আমরা সেই অসহায় ফ্যামিলির বাস্তব জীবনের গল্প জানার জন্যই চলে এসেছি। তো চলুন আমরা কথা বলে জেনে নেই যে তাদের জীবনে কি ট্র্যাজেডি এবং বাস্তব গল্পটা কি জানার চেষ্টা করতে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আছি, আল্লাহ রাখলো কোন মতো আছি। কি নাম আপনার? আমার নাম, ছোট নাম ইতি, বড় নাম এসএম আল্লাহ রাখা। আচ্ছা, এই যে আমরা আসছি, আপনার খবর পেয়ে আসলে আসছি, তো কি জন্য আমাদেরকে ডাকছেন আর আপনার জীবনে কি এমন ট্র্যাজেডি যে ক্যামেরার সামনে আসতে হলো আসলে একটু বলবেন? আমার জীবনের ট্র্যাজেডি, আমি অসুস্থ, খুবই অসুস্থ, প্রায় 3-4 বছর যাবত অসুস্থ। টাকার জন্য আমার চিকিৎসা হচ্ছে না। বর্তমানে মানে আমার হাজবেন্ড মানুষের কাছে বলে ফেলে আমার ক্যান্সার হয়েছে, আমি মারা যাব, কিন্তু সে কোনো চিকিৎসা করতে পারবে না। এখন আমার বাচ্চা, একটা মেয়ে আমার, সে মেয়েটা এখন আমাকে বলে যে আম্মু তুমি মারা যেদিন যাবা সেদিন আমি মারা যাব। কিন্তু আমার বাচ্চাটা খুব ট্যালেন্ট, সব দিকে সে নাচ গান আবৃত্তি অঙ্গন সবগুলো তো পারদর্শী, প্রথম পুরস্কার আছে তার। কিন্তু তার বাবা এগুলা সে করাবে না, সেগুলো সাপোর্ট করে না, আরো আজে বাজে মন্তব্য করে, নর্তকী ডাকে ইত্যাদি বলে। আর তার বাড়িতে তার প্রচুর সম্পত্তি, তার মালিক, সে মেয়ে দেখেছে তার সম্পদ খাওয়াবে না তাকে, 22 রাস্তা 22 সম্পদ খাবে। মেয়ে সে পছন্দ করে না। ইভেন কি 21 দিনের বাচ্চাকে সে বকা দিত এইভাবে, শহরের বাচ্চা 21 দিনের বাচ্চাকে এ নিয়ে কেন সেই বকাটা কেন দিত? মেয়ে হয়েছে কেন, মেয়ে পছন্দ না। ইভেন এখন আমার মেয়ে বড় হয়েছে, প্রায় 12+, সে তার মেয়ের সামনেই বলে, মেয়ের সামনে সে আফসোস করে বলে যে আমার একটা ছেলে হলো না। আমার মেয়েটাকে সে মানে অবহেলা অবজ্ঞা। এখন আমার মেয়ে মানে তার বাবার জন্য এত পাগল ছিল, গেটে ঢুকতো তখনই বলে ফেলতো আম্মু আব্বা আসছে। আর এখন আমার মেয়ে 2 মাস যাবত তার বাবার নামও শুনতে পারে না, বলে আমি মারা যাবো, তোমাকে নিয়ে বিষ খাবো, তবু আমি আর আব্বুর জিনিস খাবো না, আব্বুরটা নেবো না, আমার লাগবে না, আমার বাবার দরকার নাই, এগুলা বলে আমার মেয়ে। এখন কি বলবো? কিন্তু আমরা তো যতটুক জানি যে আপনার অনেকটা রিলেশন করে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, অনেক একাধারে চিঠিগুলো আছে, যদি আপনারা দেখতে চান আমি চিঠিগুলো দেখাবো আপনাদের। সেই চিঠিতে সে পাগল, মানে আমাকে খুঁজে বের করে মানে দিওয়ানা সে, মানে আমি তার সাথে দেখা না, সে অভিশাপ দিত মানুষের কাছে। কিন্তু যখন আপনি প্রেম করে বিয়ে করলেন, এটা তো ওকে ফ্যামিলি কি মতামত ছিল? ওর তো গার্ডিয়ান শুধু মা ছিল, ওর ভাই ছিল। তো ওর বিয়েটা করাইছে ওর চাচাতো ভাই, রাজুকে চাকরি করে, তার চাচাতো ভাই বিয়ে করাইছে। বিয়ের সময় ওরা বলতো যে আমরা যদি আয়ুবকে বিয়ে করে আমরা হজর সোয়াব পাবো, কারণ ওর আয়ুব এভাবে বিয়ে ছাড়া মরবে, ওর ভাই কোনোদিন ওকে বিয়ে করাবে না, কারণ ওর ভাই হচ্ছে সম্পদের পাগল, সম্পদের লুবি, মেজো ভাইটাকে মেরে ফেলছে ওরা। তো এখন মানে আয়ুবকে ওরা কখনো বিয়ে করাবে না, আমরা যদি আয়ুবকে বিয়ে করে আমরা হজর সোয়াব পাবো, এই কথা বলতো। এখন যদি ওদের কাছে যাই, ওরা বলে ওরা 2টা ভাইয়ের সাথে কথা কইতে আমাদের লজ্জা করে। আচ্ছা, আমরা ওলে পরামর্শ, তারপরে বিয়ে হলো, বিয়ের সময় তো মোটামুটি ভালোই সুখে ছিলেন আপনারা? না, বিয়ে সুখে বলতে সুখে নাই, মানে আগের দিন ওখানে রাজুকের কোয়ার্টারে বিয়ে হইলো, তারপরের দিন আমরা শ্বশুরবাড়িতে চলে গেলাম। শ্বশুরবাড়িতে 5 দিন ছিলাম, মানে ওই 5 দিনে আমি বুঝতে পারছিলাম যে ওরা বিয়েটা, এর আগে একটা কথা আছে, 2003-এ বিয়ে ঠিক হয়েছিল, ঠিক হইলো। তারপরে ওরা ফোন করছে, আমার চাচাতো বাসুরে ফোন করছে ওর বড় ভাইকে, যে ভাই আমি তো শত হইলো চাচাতো ভাই, তুমি আসো, তুমি হইলো আপন ভাই, তুমি হইলো প্রধান গার্ডিয়ান, তুমি আসো। একটা মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটা একদম সিম্পল, মানে আয়ুবের সাথে খুব মানানসই হবে, মেয়েটা আমাদের পছন্দ হয়েছে।
তুমি আসো। ও আসলো, আইসা বললো আইব চল চা খাই আসি। তো ওরা নাকি বলছে ভাই চা তো ঘরে আছে, নিচে যাবা কেন চা খাইতে, 5 তলাতে নিচে নামবা না, দোকানের চা ভালো, এইসব কইয়া নিচে নামছে। এই যে নামলো আর আসে নাই। আর ওদিক দিয়ে আমাকে ফোন করছে, গাড়িতে উঠতে বলছে আমার গার্ডিয়ান নিয়ে। আমি বাড়িতে ছিলাম, আমি গার্ডিয়ানের বাড়িতে গাড়িতে উঠছি। এতে বাসে ওঠার আগেও তাকে ফোন দেওয়া হয়েছে আমরা কি আসবো, বা ওই ভাবিরা বলতেছে হ্যাঁ আসেন ভাবি। ও ফোন করে সরাসরি ফোন করছে, ফোন করে বলতেছে আসো, মাকে নিয়ে গাড়িতে উঠো, ভাইকে নিয়ে গাড়িতে উঠো, আমি আসতেছি, আমরা মিট করবো একসাথে উত্তরা। আমরা আসছি, আইসে দিকে তারা কান্নাকাটি করে, কি ব্যাপার, ভাবি এরকম এরকম, আয়ুব ভাই তো আবুল ভাই আসছে, আমরা ফোন করে আনাইছি, তাকে গাড়ি পাঠাইছি, কলেজ গেট থেকে আসছে, এখন বললো চা খাইতে যাই চল, এই ভাইয়ের সাথে চা খাইতে গিয়ে এখন আর আসে না, এখন তো বেলা গড়ায় গেল প্রায়, আর আসে না। আমি তখন ওরা কান্না করতেছে, তখন আমি বলছি আপনারা কান্না করেন কেন, মানে কান্না করবো তো আমি, তবে আমি তো বিয়ে করতে চাই নাই, এই জন্য আমার মানে আমি বললে ভালো হয়েছে, আমি বিয়ে করতে চাই নাই, কারণ আমি আমার ভাই বোনের লেখাপড়ার খরচ দেই, যাই করি ভাই বোনদের জন্য লাগে, বিয়ে করলেই তো আমি এই জন্য বিয়ে করতে চাই না, এই জন্য সে বাড়ি থেকে আমার আব্বাকে এসে বাধ্য করছে। ঠিক আছে, যেটা হলো যে বিয়ে করলেন, তারপরে সংসারের মূল অশান্তিটা কবে থেকে শুরু হলো? মূল অশান্তিটা ওর ভাই একটা চিঠি লেখলো, ও 5 দিন থেকে যখন চলে আসলাম বুঝলাম তো ওরা কিরকম, ওরা ওর যা আমার যা যে সে আমাকে মানে হুমকি দিছিল, বললে যে কোনোদিন আলাদা হতে পারবি না, আলাদা যদি হতে চাস তাহলে যে কি হবে আমি নিজেও জানি না, হ্যাঁ নিজেও জানি না, একটা তো গেছে গেছে এটাও যাবে, ওদের ভাষায় কাই হবে জানি না, মানে ওদের সাথে থাকতে হবে, ওদের মানে আলাদা হওয়া যাবে না, আলাদা ওদেরটা মানে খাওয়া যাবে না, এই তারপরে এগুলো তো আমি ভিতরে, আমার হাজবেন্ড এগুলো বিশ্বাস করে না ওদের কথা, তো আমি চলে আসছি, আসার পরে ওর ভাই একটা চিঠি লেখছে। ওই সময়টা তো আপনার হাজবেন্ড ভালো ছিল নাকি? ওই বিয়ের আগ পর্যন্ত ভালো ছিল, বিয়ের পরে ওই যে 5 দিন বাড়িতে ছিলাম, ওই 5 দিন তো বুঝি নাই ওর ব্যবহার, ওই ঢাকা আসলে পরে ওর ভাইয়ের যে চিঠিটা, এই চিঠিটা আমি পাইছি, চিঠিতে লেখা ছিল তুমি ভুল করছো, ভুল সংশোধন করো, আর মানে কিভাবে করবা সেইগুলা মানে সে মানে চিঠিতে লেখা ছিল, কিন্তু চিঠিটা 4 পৃষ্ঠার চিঠি, আমি চিঠিটা সবটা পড়তে পারি নাই, খালি পিছনে লেখা ছিল চিঠিটা পুড়ে ফেলবা নাতে ছিঁড়ে ফেলবা, তোমার বড় ভাই আবুল হোসেন। আমার কত হলে চিঠিতে এমন কি ছিল, মানে ভাই ভাইয়ের কাছে চিঠি লেখছে, আমার ছোট বোনেরা ভাইয়েরা আমার কাছে চিঠি লেখছে, আজও সেই চিঠি আমার কাছে আছে দেখার মতো, কিন্তু ওই চিঠিতে এমন কি ছিল, চিঠিটা পুড়ে ফেলবা না ছিঁড়ে ফেলবা, সেই চিঠিটা আমার হাতে নিয়ে চাপায় সে গিলে ফেলছে। আর একটা কাগজে পাইছিলাম, আমি তাকে অনেক ঘুরাইছি, তাকে পাত্তা দেয় নাই, এই জন্য জিদ এসে আমাকে বিয়ে করছে, সেটাও চাপায় গিলে ফেলছে, আমি রাখতে পারি নাই প্রমাণ। এই তো শুরু হইলো, ওই বিয়ের আগ পর্যন্ত যতদিন সে আমার পিছনে ঘুরছে ততদিনই সে মূল্যায়ন করছে আমাকে, কিন্তু বিয়ের পরে এই 5 দিন পর থেকে শুরু হয়েছে অত্যাচার, ইভেন কি বিয়ের আমাকে এত পাগল হয়ে সে বিয়ে করছে, প্রথম ঈদ রমজানের ঈদ, 3 মাসের ঈদ, আমি 3 মাস পরে ঈদ ছিল, আমি তাকে সালাম করতেছি, আমাকে 1 টাকা সালামি দিছিল, আর বলছিল আমার কাছে নাই, দিতে পারবো না, আমি ওই 1 টাকা নিয়ে খুশি, কারণ কিসমতে সুখ থাকলে তো আর এরকমটা হয় না। তারপরে রাতের বেলা দেখি তার লেদারে 2500 টাকা, তখন আমি তাকে বললাম তুমি না বললাম তোমার কাছে টাকা নাই, হ্যাঁ টাকা থাকলে দিতে হবে, নাকি খরচ করতে হবে, না আমার বাচ্চাদের পাঠাতে হবে, এই এত বছর পর্যন্ত শুধু এই বাচ্চাদের রিসিপ্ট গুলো আমার কাছে আছে, বাচ্চাদেরই পাঠিয়ে গেছে, এমনকি বাড়িতে কবিরাজ, আমি তো আমি অসুস্থ, তো কবিরাজে ওষুধ দিবে বলছিল, 100 টাকা লাগে, সে তখন তাদের বাড়িতে 3 গোলা ধান, সেখান থেকে আমাকে 100 টাকা ওষুধের টাকা দেয়নি, বলছে ঢাকা গিয়ে টাকা ধরিয়ে এসো তাহলে ওষুধ দিব। আমার বাসরে শ্বশুর শাশুড়ি কি এরকমই ছিল? শ্বশুর মারা গেছিল ছোটবেলায়, শাশুড়ি ছিল, কিন্তু শাশুড়ি করা মানতো না, শাশুড়িকে টর্চার করতো। আচ্ছা, তারপরে যে ধরেন বিয়ের এইভাবে কতদিন হলো সংসার করতেছেন? আমার বিয়ে হয় 2004, 2004, তার মানে 16 বছর, 16 বছর, বিয়ে 3 বছর পরে আমার বাচ্চা হয়। এই বাচ্চা হওয়ার পর থেকে মানে আগে যাও কোন ভাত জুড়ছে, বাচ্চা হওয়ার পর আমার খাবার জুটে নাই। আচ্ছা, আগে মোটামুটি যাই হোক যে জ্বালা যন্ত্রণা অনেক কিছু হয়েছে, তারপরেও সংসার চলে গেছে। হ্যাঁ চলে গেছে, কেন চলতো না বোধ হয়, আমি চাকরিও করছি, আমি কলেরা হাসপাতালে চাকরি করে, পারভেজ সাহিদি স্যারের আন্ডারে আমি ছিলাম, ডক্টর পারভেজ সাহিদি স্যারের আন্ডারে ছিলাম, সেখান থেকে তারপরে কলেরা হাসপাতালের একটা পাই আমি, সেই কলেরা হাসপাতালে ঢুকি ডক্টর কে জামান স্যারের আন্ডারে রোটা ভাইরাসে, সেখানে আমি চাকরি করি। ওই চাকরি করার সময় সে কিন্তু মানে মারধর করতো, টর্চার করতো খুব। আচ্ছা, তারপরে মূল এটা হলো যে মেয়ে বাচ্চা হওয়ার পর, তারপরে এই যে যখন আমি ও যখন পেটে আসলো 7 মাসের, তখন আমার পাটা খুলে গেল, চাকরি ছেড়ে দিলাম। ওই কলেরা হাসপাতাল আমার চিকিৎসার বহন করছে, অনেক খরচ বহন করছে।
তারপরে ওই বাচ্চা হইলো বললে তো প্রথমেই আমার আম্মাকে বলতেছে ওটির সামনে দাঁড়িয়ে, আমার মেয়ে হয়েছে, এই মেয়ে ভালো না। আমার শাশুড়ি বলতেছে ভাইও তোর কপালে অনেক দুঃখ, তাইতে তোর মেয়ে হয়েছে। ওই না, মেয়ে যখন বাচ্চা প্রথম আপনার গর্ভে আসলো হ্যাঁ, তো তখন কি যেন বলেছিল আপনাকে আপনার স্বামী? হ্যাঁ, এই গর্ভে থাকাকালীন বলছিল মেয়ে হলে পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। আচ্ছা, মেয়ে হলে পেটে লাথি দিয়ে মেরে ফেলবে। তখন মেয়ের বয়স যখন 2 বছর 2.5 বছর, তখন গেলাম ডাক্তারের কাছে মানে ছেলে নেওয়ার জন্য। তখন সে মানে ফাইলটা এখন আছে, আমি ফাইলটা আপনাদের দেখাচ্ছি, ডক্টর ফাহমা দেওয়ানের ফাইল। এই যে হ্যাঁ, যোগাযোগের নাম্বারটা যদি একটু বলতেন। আমার নাম্বার হলো বিকাশ একটা নাম্বারে বাংলা লিঙ্ক 01996995803। আরেকবার বলেন। 01996995803। এটা বিকাশ নাম্বার? জি, বিকাশ নাম্বার। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনলেন যে এই ফ্যামিলিটার বিস্তারিত। আসলে মূল ট্র্যাজেডি নেমে আসছে হলো মেয়ে সন্তান জন্মগ্রহণ কেন করলো, আর তারপর থেকে এই সংসারে বিভিন্ন জ্বালাতন, বিভিন্ন কষ্ট। এই এত ফুটফুটে একটা সুন্দর মেয়ে থাকার অবস্থাও সে মেয়েটিকে তার বাবা কখনো আদর স্নেহ ভালোবাসা দেয় নাই, আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। তা আমরা আগের যুগে শুনেছি যে এরকম মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জবাই করতেই করতো। ঠিক সেই যুগের মানুষের মতো কি এখনকার মধ্যে যারা মানুষ আছে তাদের মধ্যে কি এই জিনিসটাই করে? আসলে এখানে তো মানুষের করার কিছু নেই, সব তো সৃষ্টিকর্তার। তা আমরা এই মানসিকতা, হীন মানসিকতা থেকে যদি বের হয়ে আসতে না পারি, তাহলে কখনোই জাতি উন্নত হবে না, বা কখনোই সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বা ইসলামও মানে ওইভাবে মূল্যায়ন পাবে না। তো এই আপার কষ্টগুলো শুনে বা এই ছোট্ট মেয়েটির কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তা শুন না আমরা সবাই মেয়েটির স্বপ্ন পূরণের জন্য তার পাশে দাঁড়াই। আর এই কষ্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে মনে দাগ কেটে থাকে বা পাশে যদি দাঁড়ান, তাহলে আমাদের সার্থকতা। আজকে আমাদের দর্শক এখানে শেষ করতে যাচ্ছি। দেশে প্রবাসে যারা আছেন তারা আশা করি এই ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে হলো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।